যুক্তরাষ্ট্র ও লন্ডনে $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। দুদক জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবচা সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। সুবিচারের দায় কেবল দুদকের নয়, বিচার বিভাগের সাথে যারা জড়িত তাদেরকেও এই দায় বহন করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধ করতে সচেষ্ট কমিশন। এইচএম আরিফের রিপোর্ট। দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় দীর্ঘ আলোচনায় দুদককে আরো শক্তিশালী করার বিষয়ে মতামত দেন গণমাধ্যম কর্মীরা। আপনি আপনার এই সহকর্মীদের যত দলিয়ে রাখবেন তত আপনার একজন অ্যাসোসিয়েট হারাবেন। কারণ হচ্ছে 80% এই দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত হয় তা কিন্তু এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আপনার কমিশন নেয়। দুদক চেয়ারম্যান জানান, জনগণের প্রত্যাশা মেটাতে কাজ করছে নতুন কমিশন। আমাদের প্রত্যাশা অনেক সময় সফল কাম হয় না, কামিয়াব হয় না কয়েকটা কারণে। হয়তো আমরা যে মামলাটা করি সেই মামলাটাই হয়তো দুর্বল, কিংবা মানে এখানে বসে বিচার বিভাগের সমালোচনা করাটা সমীচীন না, আমরা সেটা করতে যাচ্ছিও না। কিন্তু সেই প্রশ্নও তো আমরা কেউ কেউ তুলে থাকি যে সুবিচার কি হলো, সুবিচারের দায় শুধুমাত্র দুদকের, এটা মনে করলে হবে না। আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত এই দায় দায়িত্ব সকলকে দিতে হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের বিষয়েও কথা বলেন তিনি। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য আসতে করে আমরা সামনে সরাসরি কথা বলবো। সত্য অনুসন্ধানে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুদক চেয়ারম্যান। আমাদের খারাপটা যদি আপনারা তুলে না ধরেন এবং আপনারাও যদি খারাপের সাথে হাত মিলান, তখন কিন্তু সংকট হয়ে যাবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়নি, এ বিষয়ে জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স। এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে ইন্টারপোল রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গত 13ই নভেম্বর তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা ফর্মালি এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট। তবে সংস্কারের প্রয়োজনীয়তা আছে বলে অনেক আগেই রূপরেখা দিয়েছে বিএনপি, এমন দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ে বিএনপির আয়োজিত বিশাল সমাবেশে তিনি এই দাবি করেন। মির্জা ফখরুল বলেন, দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ আবারও সৃষ্টি হয়েছে। ইউসুফ আলীর রিপোর্ট। সাম্য, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আওয়ামী লীগ আমলে ক্ষমতা কুক্ষিগত করতে যেসব আইন করা হয়েছে তা সংস্কারের প্রয়োজন রয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন, বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি,
আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইদেরকে যারা 15 বছর লড়াই করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। ইউসুফ আলী, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশের তরুণেরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন। বাংলাদেশে আর কখনো ইসলামী চরমপন্থীর জায়গা হবে না। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এই কথা বলেন। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নেওয়া হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2024 সালে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়টিকে গুরুত্ব দেয় ইকোনমিস্ট। এমন প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নেয় প্রভাবশালী গণমাধ্যমটি। শুক্রবার সাক্ষাৎকারটির ভিডিও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে তারা। ইকোনমিস্টের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফেলিস সাক্ষাৎকারটি নেন। এ সময় বাংলাদেশ ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান প্যাট্রিক ফেলিস। জবাবে ডক্টর ইউনুস বলেন, সত্যিকার অর্থেই ছাত্র জনতা বড় একটি পরিবর্তন ঘটিয়েছে। এখন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য। sure that they can fulfill their dreams. They have the opportunity, they have the capacity to do that. সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেন। বলেন, ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন। I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. এ সময় যোগ্যতার দিক দিয়ে বাংলাদেশের তরুণরা কোন অংশে কম নন উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 3 জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। এখন তারা মন্ত্রিসভার সদস্য এবং অসাধারণ কাজ করছেন। Big change because of the student uprising that took place. And from then on, we are saying we are creating a new Bangladesh. বাংলাদেশের নির্বাচনের পর কি করতে চান? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, তাকে ভিন্ন কিছু করার জন্য প্যারিস থেকে বাংলাদেশে আনা হয়। দায়িত্ব শেষ করে আগের জীবনে ফিরে যেতে চান বলেও জানান প্রধান উপদেষ্টা। I was forced into this work. I was doing my job. I was enjoying it. That's why I was in Paris. I was to be dragged out of Paris to do something else. So I'll be happy to go back to my work that I always did, enjoyed it all my life. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি এখনও চলমান আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। সচিবালয়ে তিনি বলেন, এর আগে 22টি কমিশন হয়েছে, কিন্তু এটি হবে সবচেয়ে কার্যকর কমিশন। যারা আজ দাবি জানিয়েছেন তাদের নেতৃবৃন্দের সাথে এই সপ্তাহেই বসা হবে। দূরত্ব কমিয়ে এনে সমাধানের দিকে যেতে হবে। এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে। 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতেই পারে। কিভাবে সব স্থিতিশীল রেখে সামনে এগোনো যায় তাই লক্ষ্য। বাংলাদেশ এখানে কয়েকটা মৌলিক বিষয় নিয়ে হয়তো দূরত্ব অথবা ভুল বোঝাবুঝি অথবা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। একটা চূড়ান্ত পরামর্শ অথবা সাজেশন দেওয়ার আগে বাসার আমাদের সভাপতিকে দায়িত্ব দিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকাকে দায়িত্ব দিয়েছি। তারা মিলে একটা গ্রহণযোগ্য মাত্রায় আমাদের সংখ্যক কর্মকর্তা যারা আছেন এবং আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বোঝায়, এটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। আওয়ামী লীগ আমলে প্রেস উইং এর কাজই ছিল সংবাদ বন্ধ করে দেয়া, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে সেটআপ মিলনায়তনে গণমাধ্যম শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ কিংবা কোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। গণমাধ্যম কর্মীরা যেন নির্বিঘ্নে ও সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারে, সেই লক্ষ্যে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান শফিকুল আলম। এই মিডিয়াটা তার মতো করে দাঁড়াতে পারে,
এই জায়গাটা হচ্ছে আমাদের সবার লক্ষ্য, এবং এই লক্ষ্যটা আমরা এত জোরে আসছে এই জন্য কারণ গত 15 বছর মিডিয়া ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মিডিয়া আমাদের জনগণকে ফেল করেছে। জনগণের কথা তারা বলে নাই, অনেক ক্ষেত্রে যেটা করেছে তাবেদারি করেছে। আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশে নতুন ইউনিয়ন, যেটা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবে। অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ হাসান আরিফের ইন্তেকালে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সকালে উপদেষ্টা এ.এফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। রিজওয়ানা হাসান জানান, আগামীকাল সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাগণ হাসান আরিফের স্মৃতিচারণ করেন। গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হয়। এই ঘটনায় একজন নিহতের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের ওই কারখানায় আগুন লাগে। কারখানা কর্তৃপক্ষ জানায়, দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন দেখা যায়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। এ সময় একজন নিহত হয়। ওয়েস্টেজ থেকে এখান থেকে বিস্ফোরণের সূত্রপাত আমরা আসার আগে শুনেছি এখানে 2-3 জন আহত হয়েছে। আমরা এসে কাউকে আমরা উদ্ধার করতে হয় নাই। এইখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাছে আসা যাচ্ছিল না, কারণ আমি আসার পরও অনেকবার বিস্ফোরণ হয়েছে, কয়েকবার। এরপরে পাশে একটা প্রোডাকশন শেড আছে, এই ড্রাম থেকে কেমিক্যাল ড্রাম তো ফুলে যাচ্ছিল তাপের কারণে, ফুললে বিস্ফোরণ হচ্ছিল। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় 7পন্থী নেতা মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট 2। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার ভোর রাত 4টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মুয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে সকাল 7টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মুয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সাথে পারস্পরিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে এই কথা বলেন উপদেষ্টা। আবু সাইদ অপুর রিপোর্ট। বঙ্গোপসাগরের আঞ্চলিক দেশগুলোর সাথে পূর্ণ সংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে জলবায়ু পরিবর্তন, বাণিজ্যে বাধা, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জকে সামষ্টিক প্রচেষ্টার মাধ্যমে মোকাবেলার জন্য এই আয়োজন। শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয়, ইকোলজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধে ভূ রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর বিশেষ জোর দেন তিনি। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে হবে। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে উভয়ের জন্য লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে জাপান বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতাও চায় জাপান। দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া এবং বিনিময় জোরদার করতে জাপান সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, আর এজন্য গ্লোবাল ইকোনমি এবং জিওপলিটিক্যাল ইস্যুতে বঙ্গোপসাগর ভূমিকা রাখতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন আলোচকরা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
এস ফুড অ্যান্ড বেভারেজ বাজারে নিয়ে এলো আবেশ ম্যাজিক ব্লেন্ড চা। গত 19 ডিসেম্বর থেকে আগামী 11 জানুয়ারি 25 পর্যন্ত সপ্তাহে 3 দিন বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার ঢাকার সব স্বপ্ন গ্রাহকদের জন্য থাকছে আবেশ ম্যাজিক ব্লেন্ড চায়ের পক্ষ থেকে ফ্রি চা টেস্ট ক্যাম্পেইন। সবাইকে স্বপ্ন আউটলেটে চা টেস্ট করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রমোশন চলাকালে আবেশ ম্যাজিক ব্লেন্ড 400 গ্রাম চা পাতার একটি প্যাকেট ক্রয় করলেই 200 গ্রামের আরও একটি আবেশ ম্যাজিক ব্লেন্ড চা পাতার প্যাকেট থাকছে একদম ফ্রি। পাশাপাশি থাকছে লটারির মাধ্যমে একটি স্মার্ট মোবাইল ফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। আবেশ চা পান করুন, আবেশিত থাকুন, আবেশ চায়ের পাশে থাকুন। এবার ম্যাজিক হবেই, আবেশ মানেই ম্যাজিক। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের 2 নম্বর জেটিতে ভিড়েছে পাকিস্তান থেকে আসা আলোচিত জাহাজ এমভি ইডান জিয়ান কা ফাঝং। দুপুর 3:30টার দিকে 811টি কন্টেইনারে নিয়ে বন্দর জেটিতে পৌঁছায় জাহাজটি। এর আগে গত শুক্রবার জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছেছিল। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার কম সময়ে দ্বিগুণ কন্টেইনার আসছে। এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হয়েছে। এবার জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে 811 কন্টেইনার পণ্য আনা হয়েছে, যার মধ্যে 86% পণ্য পাকিস্তান এবং 14% পণ্য আরব আমিরাত থেকে এসেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে 113টি কন্টেইনার নিয়ে জাহাজটি পাকিস্তানের করাচি যায়। সেখান থেকে জাহাজে তোলা হয় আরও 698টি কন্টেইনার। ইতোমধ্যে জাহাজ থেকে কন্টেইনার নামানো শুরু হয়েছে। দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে এসছে আজ। এই জাহাজটি ইতিপূর্বে আমরা জানেন আরও একবার এসেছিল, তখন আমাদের এখানে প্রায় 370 টিউস ছিল মাত্র পণ্য। এইবার সেটা অনেক বেড়েছে, এবার প্রায় 825 টিউস নিয়ে এই জাহাজটা আসছে। এখানে মূলত যেই কার্গোগুলো আছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সোডা অ্যাশ, মার্বেল স্টোন, পটেটো, সুগার, ইলেকট্রনিক্স, লুব্রিক্যান্ট, এই জাতীয় পণ্য আছে। তো এটা স্বভাবতই আমরা 2-1 দিনের মধ্যে এই কন্টেনারগুলো খালাস করব এবং আমাদের ইয়ার্ডে রাখবো। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক এক্সামিন হওয়ার পরে এটা আমদানিকারকরা নিয়ম অনুযায়ী ডেলিভারি